ভাইয়া, এবারে আপনার কাছে জানতে চাই যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার জন্য বাংলাদেশি অভিবাসীদের কি কি ধরনের কাগজপত্র প্রয়োজন, এবং আপনার পরামর্শ কি যে কোন কোন কাগজপত্রগুলো সত্যিকার অর্থেই গুছিয়ে রেখে তারপরে আমাদের চেষ্টা করতে হবে, একটু যদি জানান। কিছু আছে ব্যাকগ্রাউন্ড বেসড, যেমন ধরেন আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, সন্তানের নাম, ম্যারেজ ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট। অনেক সময় দেখা যায় যে খুবই কমন প্রবলেম হলো আমাদের নাম এক এক জায়গায় এক এক রকম নাম, বুঝছেন? আর নিজেদের নামই এক এক জায়গায় এক এক রকম, বাবা মায়ের নাম এক এক জায়গায় এক এক রকম। এই ডকুমেন্টগুলিকে সব সব জায়গায় একই রকম নাম থাকা ভালো, তাইলে কনসিস্টেন্সি থাকে। তারপরে বার্থ সার্টিফিকেট থাকে না অনেকের, বার্থ সার্টিফিকেট থাকা ভালো, ম্যারেজ ডকুমেন্ট, এই জাতীয় বায়োগ্রাফিক যেগুলি আছে সেগুলি সব ঠিকঠাক থাকা ভালো। আর একটা হলো যে ব্যাকগ্রাউন্ড বেসড, যেটা বললাম যে আপনার যদি কৃষির উপরে ডিপ্লোমা থাকে সেই ডিপ্লোমার সার্টিফিকেট থাকতে হবে। আপনি যে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে সার্টিফিকেট। তো বটম লাইন হলো যে আপনি যে ক্যাটাগরির জন্য আবেদন করছেন, যে কাজের জন্য আবেদন করছেন, যেমন ধরুন অ্যাসাইলামের কথাই যদি আমি বলি, অনেকেই বলে যে ভাই আমার দেশে রাজনৈতিক কারণে বা এই কারণে আমার উপরে অ্যাটাক হয়েছিল। আমি বলি কি যে অ্যাটাক হওয়ার পরে আপনি কি হসপিটালে গিয়েছিলেন? বলে হ্যাঁ গিয়েছিলাম। তাই বলে এটা কি কোনো প্রেসক্রিপশন বা ডক্টরের সার্টিফিকেট বা কিছু আছে? না, কিছু নাই। তো আচ্ছা। আমার কথা হলো যে আপনার উপর যদি অ্যাটাক হয়ে থাকে, আপনি যদি তারপরে হসপিটালে যান, হসপিটালের ডক্টর তো প্রেসক্রিপশন লিখে দেয়, সেটার কপি থাকতে হবে। দেন আপনি যদি অ্যাসাইলামও ফাইল করেন, আপনি যেটাই ক্লেম করেন, আপনি যদি বলেন যে আপনি একজন একটা রাজনৈতিক দলের সদস্য ছিলেন, সেটার একটা এভিডেন্স থাকতে হবে। প্রমাণ ছাড়া, লয়ের দুনিয়ায় এভিডেন্স ছাড়া আমরা কিচ্ছু বলতে পারি না। কাজে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করবেন ওই ক্যাটাগরি সংক্রান্ত এভিডেন্সগুলো রাখতে হবে। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেটা বর্তমান সময়ে আসলে নতুনভাবে দেখা যাচ্ছে, যেহেতু অনলাইনে আমাদের পদচারণাটা বেশ বেশি, অনলাইনে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের থ্রেট করা হচ্ছে। অনলাইনের এই থ্রেটগুলো কি আসলে ডকুমেন্ট হিসেবে ধরা হবে অ্যাসাইলামের হ্যাঁ, জন্য? যে কোনো ধরনের থ্রেট, সেটা অনলাইনে হতে পারে, টেক্সট করে হতে পারে, এমন হতে পারে। ধরেন আমি এইভাবে আমার ক্লায়েন্টদেরকে বলি, ধরেন একদিন গভীর রাতে আপনি একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে একজন থ্রেট দিচ্ছে, এখন এটার হয়তো প্রমাণ নাই, নাও থাকতে পারে। তখন যেটা করবেন, এটাকে আপনি লিখে রাখবেন, আচ্ছা। জাস্ট এটা কাগজে লিখে রাখবেন। এবং পরে এখানে এসে ওই কাগজটাও যদি আপনি আমাদেরকে দেন যে ভাই এই ঘটনার পরে পরের দিন সকালবেলা বৈদিন রাতে আমি হাতে লিখে রেখেছিলাম, এটাও কিন্তু এভিডেন্স। জি। অনলাইন তো অবশ্যই এভিডেন্স। অনলাইনে যদি কেউ কাউকে থ্রেট দেয়, এটা যদি স্ক্রিনশট তুলে রাখা যায় বা রেকর্ড করে রাখা যায়, বা বা যদি রেকর্ড করতে নাও পারেন, ইমিডিয়েটলি পরপর একটা কাগজে লিখে ফেলেন, সেটা একটা এভিডেন্স। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ একটা বিষয় আমরা আজকে পরিষ্কার হলাম আপনার কাছে। ভাইয়া, আপনার গল্পগুলো শুনছিলাম এবং আরো শুনতে চাই, কিন্তু এ পর্যায়ে একটি বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম বিরতির পর, আবারও চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি রাজু মহাজনের কাছে। ভাইয়া, আবারও ফিরে এলাম আপনার কাছে, গল্প শুনবো। আমরা আপনার কাছে এখন জানতে চাই যে প্রতি বছরই প্রচুর বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে যাচ্ছে এবং তারা পড়াশোনা করছে, পাশাপাশি চাকরি করারও একটা প্রবণতা তাদের রয়েছে। তো পড়াশোনার পাশাপাশি যদি শিক্ষার্থীদেরকে আপনি তাদের চাকরি পাওয়া বা চাকরি পাওয়ার কী ধরনের প্রস্তুতি নিয়ে গিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করা উচিত, এই বিষয়গুলো নিয়ে একটু বলেন। ধন্যবাদ। প্রথম কথা হলো, যারা স্টুডেন্ট ভিসায় আসেন আপনারা কিন্তু শুধুমাত্র 20 আওয়ার্স পার উইক অন ক্যাম্পাস, 20 আওয়ার পার উইক আপনি কাজের পারমিশন পাবেন। এর বাইরে আপনি পাবেন না। আপনি বাইরে কাজের পারমিশন নাই। আচ্ছা। বাইরে যদি কেউ কাজ করে থাকে সে আনঅথরাইজড কাজ করছে, এটা আমি কোনোভাবে রিকমেন্ড করি না। স্পেশালি এই 4 বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছে, আমি কোনোভাবে রিকমেন্ড করবো না আনঅথরাইজড কাজ করতে। আর যে 20 ঘন্টা আপনি কাজের সুযোগ পাবেন, সেক্ষেত্রে আপনাকে কমিউনিকেশনে স্কিলড হতে হবে। আপনি যখন এখানে আসবেন, আপনার একজন প্রফেসরকে বলতে হবে যে আমাকে একটা কাজ দাও। ইউনিভার্সিটির ক্যারিয়ার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে হবে। ইউনিভার্সিটির ক্যারিয়ার ডিপার্টমেন্ট প্রচুর জব ফেয়ার হোস্ট করে, সেখানে প্রচুর এমপ্লয়াররা আসে, তাদের সাথে কমিউনিকেট করতে হবে। কাজে কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের অনেক আচ্ছা। বাঙালি ছেলেরা, যেটা বললাম যে ইংলিশে দক্ষ না, আপনি যদি ইংলিশে দক্ষ না হন আপনি কমিউনিকেশন করতে পারবেন না। আপনি আচ্ছা। যদি একটু মুখ চোরা স্বভাবের হন আপনি কমিউনিকেশন করতে পারবেন না। ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা। দ্বিতীয় ইম্পর্টেন্ট বলবো যে আপনি কোন একটা কাজের ব্যাপারে স্কিলড হতে হবে, তাই না? যে ধরেন আপনি আপনার যে ফিল্ড, ধরেন কথা কথা আপনি হয়তো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, আপনাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন বা জাভা, এটার উপরে খুবই দক্ষ হতে হবে, যাতে আপনি গিয়ে বলতে পারেন যে দেখো আমি পাইথনে খুব দক্ষ, আমাকে একটা চাকরি দাও। আবার এমন যদি হয় যে আপনি সোশিওলজিতে পড়াশোনা করছেন, সোশ্যাল সায়েন্সে পড়ছেন, তখন আপনাকে রিসার্চে দক্ষ হতে হবে। আচ্ছা। এবং রিসার্চের যে লেটেস্ট সফটওয়্যারগুলি আছে, তাই না, সেই সফটওয়্যারগুলি যাতে আপনি ইউজ করতে পারেন। তখন যেটা হবে, যখন আপনি গিয়ে আপনার এমপ্লয়ারকে বলবেন যে আমি সোশ্যাল সায়েন্সে মাস্টার্স করছি বা পিএইচডি করছি এবং এই সফটওয়্যারটা আমি ইউজ করতে পারি, ওই আচ্ছা। সফটওয়্যার যদি ওই এমপ্লয়ার আগে থেকেই জেনে থাকে তাহলে ও খুব খুশি হবে, বলবো "ও, তুমি এটা পারো, আসো আসো চলে আসো।" এই যে, আচ্ছা। তাহলে দুইটা জিনিস, কমিউনিকেশন এবং স্কিল, এই দুইটা যদি আমরা কম্বিনেশন করতে পারি, তাহলে আমেরিকান জব মার্কেটে জব পাওয়া খুবই সহজ।